আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার আগে কি কি প্যারামিটার আমাদের দেখা উচিত, কোনগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কেননা বন্ধুরা, আমরা সবাই আসি শেয়ার মার্কেট থেকে প্রফিট কামাতে। আমরা এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা কোনো কোম্পানির শেয়ারেই ইনভেস্ট করি, দুটো ক্ষেত্রেই আমাদের ভালো করে দেখে নেওয়া উচিত। বন্ধুরা, তোমাদের এখানে আরেকটা কথা বলবো, অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, আবার অনেকে আছে ডাইরেক্ট কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে। এই দুটোর মধ্যে কোনটা ভালো আর কোনটা খারাপ যদি তোমরা জানতে চাও, তাহলে আমি বলবো দুটোই ভালো। আমরা যদি মিউচুয়াল ফান্ডে লং টাইমে 15 থেকে 20 বছর ইনভেস্ট করি, তাহলে ভবিষ্যতে আমাদের সেই এককালীন টাকা কোনো কাজে লেগে যায়। কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ লং টাইমে 15 থেকে 20% রিটার্ন পেয়ে থাকি। আর যখন আমরা কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করি, তখন রিটার্নের কোনো লিমিট থাকে না। 100%, 200% বা তার থেকেও বেশি রিটার্ন আমরা শেয়ার থেকে পেয়ে থাকি। লাইফ চেঞ্জের যে ব্যাপারটা থাকে না বন্ধুরা, সেটা শেয়ারে ইনভেস্ট করলেই পাওয়া যায়, মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু সেটা পাওয়া যায় না। তারপরে স্টক স্প্লিট, ডিভিডেন্ড এগুলো তো রয়েছেই। তাই বন্ধুরা, আমি বলবো তোমাদেরকে মিউচুয়াল ফান্ডের পাশাপাশি তোমরা শেয়ারেও ইনভেস্ট করতে পারো। তো আজকে যে বিষয়ে আমাদের ভিডিও, সেটা শুরু করি। মার্কেট ক্যাপ। প্রথমে কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার আগে কোম্পানির মার্কেট ক্যাপ কত সেটা দেখা আমাদের অত্যন্ত জরুরি। কোনো কোম্পানির মার্কেট ক্যাপ 1000 কোটি টাকা হলে সেটা ইনভেস্ট করার যোগ্য। 1000 কোটি টাকার নিচে হলে সেটা মাইক্রো ক্যাপ কোম্পানি বলে। কেননা বন্ধুরা, মাইক্রো ক্যাপ কোম্পানি ভয়ঙ্কর রিস্কি হয়। মার্কেট পড়লে মাইক্রো ক্যাপ কোম্পানি সবার আগে 50 থেকে 60% ক্র্যাশ হয়ে যায়। তাই তোমরা এমন কোনো শেয়ার খোঁজার চেষ্টা করবে যার মার্কেট ক্যাপ অন্তত 1000 বা 1000 কোটির উপরে হয়। 2 নম্বর পয়েন্টে বলবো বিজনেস। কোনো শেয়ারে ইনভেস্ট করার আগে কোম্পানির বিজনেস কী, কোম্পানি কী করে সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কোম্পানির বিজনেস কী ধরনের, আগামী 5 বছর বিজনেস গ্রোথ কেমন, বা আমরাই যেই কোম্পানিতে ইনভেস্ট করছি তার সঙ্গে অন্য কোম্পানির ব্যবসা তুলনা করে দেখতে হবে যে আমাদের কোম্পানি কতটা ভালো পারফরমেন্স করতে পারছে। কেন বলছি বন্ধুরা, আমরা যখন লং টাইমে ইনভেস্টের কথা বলছি, সেখানে আমরা কোনো কোম্পানিতে 4-5 বছর ইনভেস্টের কথা বলছি। আর যারা ট্রেডিং করে তাদের ব্যাপারটা আলাদা। কোনো ট্রেডার আজকে কোনো শেয়ার কিনলো আর সেই দিনই আবার শেয়ারটা বিক্রি করে দেয়। কোম্পানির ফান্ডামেন্টাল জানার এখানে প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা এখানে লং টাইম ইনভেস্টের কথা বলছি। এখানে বিজনেস অনেক প্রকারের আছে। ফিউচার বিজনেস, যেমন ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি, ইলেকট্রিক ভেহিকেল, তারপর এআই রিলেটেড বিভিন্ন কোম্পানি। তো তোমরা এখানে কোন ধরনের বিজনেসে ইনভেস্ট করতে চাও এটা তোমাদের উপর নির্ভর করে। 3 নম্বর পয়েন্টে বলবো প্রোমোটার হোল্ডিং। বন্ধুরা, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে প্রোমোটার হোল্ডিং অবশ্যই দেখা দরকার। কেননা কোনো কোম্পানির প্রোমোটার হলো সেই কোম্পানির মালিক। কোনো কোম্পানির প্রোমোটার হোল্ডিং যদি 50%-এর উপরে থাকে তাহলে সেটা ভালো বলে মনে করা হয়। কিন্তু কোনো কোম্পানির প্রোমোটার হোল্ডিং যদি 50% বা তার কম থাকে, তার মানে যে খারাপ এমনটাও নয়। এমন কোম্পানি আছে যে তাদের প্রোমোটার হোল্ডিং 50%-এর নিচে বা কোনো প্রোমোটারই নেই, কিন্তু এফআইএস ও ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডের হোল্ডিং বেশি। যেমন আমরা আইসিআইসি ব্যাংকের প্রোমোটার হোল্ডিং যদি দেখি, তাহলে দেখব এফআইএসের কাছে আছে 43.87%, ডিআইএসের কাছে আছে 46.74%, আর পাবলিকের কাছে আছে 9.13%। এক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু এমন কোম্পানি আছে যাদের প্রোমোটার নিজের কোম্পানির শেয়ার নিজেই বেচে যাচ্ছে, আর এফআইএস ও ডিআইএস কেউ কিনছে না, শুধু পাবলিকই কিনে যাচ্ছে। যেমন এই শেয়ারটা যদি দেখি, মার্চ 2023-এ ছিল 74%, তারপর 71%, 65%, 64%, 50%, 48%, 47%। এখানে প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু প্রোমোটার নিজের স্টেক বেচেই যাচ্ছে। আর এফআইএস হোল্ডিং যদি দেখি 0.45%, মানে নেই বললেই চলে। আর এখানে কিনছে কে? পাবলিক। প্রথমে ছিল 20%, তারপরে 23%, 29%, 31%, 44%, 47%, 49.36%।
ওপেন মার্কেটে প্রোমোটার শেয়ার বিক্রি করেই চলেছে আর পাবলিক কিনেই যাচ্ছে। বন্ধুরা, এখানে পাবলিকের কেনার কারণ হচ্ছে একটাই, কোম্পানির শেয়ার প্রাইস আগে এক সময় ছিল 100, এখন সেটা 6 টাকায় চলে এসছে। এখন রিটেল ইনভেস্টররা ভাবছে 6 টাকায় কিনে নিই, আবার 100 টাকায় চলে যাবে। কিন্তু বন্ধুরা, বাস্তবে এমনটা হয় না। কোম্পানির চার্ট আমাদের সব কিছু বলে দিচ্ছে। কোম্পানির নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইজি ট্রিপ প্ল্যানার। তোমাদের পোর্টফোলিওতেও যদি এমন শেয়ার থাকে তাহলে তোমরা অবশ্যই স্টাডি করে দেখবে। চতুর্থ নম্বরে বলবো ম্যানেজমেন্ট। বন্ধুরা, কোনো কোম্পানিকে চালানোর জন্য ও কোনো কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটে বিখ্যাত ইনভেস্টর বিজয় কেডিয়া কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে জনপ্রিয় একটি উক্তি করেছিলেন, ইনভেস্ট ইন এ কোম্পানি ওয়ার দ্য ম্যানেজমেন্ট ইজ অনেস্ট অ্যান্ড ক্যাপেবল বিকজ ম্যানেজমেন্ট ক্যান চেঞ্জ দ্য ডেস্টিনাই অফ দ্য কোম্পানি। অর্থাৎ উনি বলতে চাইছেন, এমন কোম্পানিতে বিনিয়োগ করো যেখানে ম্যানেজমেন্ট সৎ এবং দক্ষ, কারণ ম্যানেজমেন্টই একটি কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে। খারাপ ম্যানেজমেন্ট ভালো কোম্পানিকে নষ্ট করে দিতে পারে। ভালো ম্যানেজমেন্ট খারাপ পরিস্থিতির কোম্পানির মোড়ও ঘুরিয়ে দিতে পারে। আমরা সবাই জানি ইয়েস ব্যাংকের ঘটনা। ইয়েস ব্যাংকের ফাউন্ডার ছিলেন রানা কাপুর। তিনি অনেক ঝুঁকিপূর্ণ ও দুর্বল কোম্পানিকে লোন দেয়, পরে সেই লোনগুলো খারাপ এনপিএ হয়ে যায়। বন্ধুরা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইচ্ছাকৃতভাবে খারাপ কোম্পানিকে লোন পাইয়ে দেয়, তার বদলে ঘুষ নিতেন নিজের পরিবারের কোম্পানির মাধ্যমে। ব্যাংকের অরিজিনাল খারাপ লোন তিনি লুকিয়ে রেখেছিলেন। পরে যখন খবরটা বাইরে আসে তখন ইয়েস ব্যাংকের শেয়ার একসময় 400 টাকার কাছাকাছি চলতো, আজ সেটা 22-23 টাকায় নেমে গেছে। 5 নম্বর পয়েন্টে বলবো রিজার্ভ। কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির কাছে রিজার্ভ কত টাকা আছে সেটা আমাদের জানা অত্যন্ত দরকার। মনে করো দেশে হঠাৎ কোনো মহামারী চলে আসে, যেমন যুদ্ধ, বা 2020 সালে করোনার কথা আমরা সবাই জানি। দেশে লকডাউন হয়ে গেছিল, আমরা কোথাও বাইরে যেতে আসতে পারতাম না। এর ফলে যে বিভিন্ন কোম্পানির বিজনেস ইম্প্যাক্ট হয়ে গেছিল, বিজনেস সব বন্ধ হয়ে গেছিলো। শেয়ার বাজারে যত লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ ছিল সমস্ত ইন্ডেক্স পড়ে গেছিল। আর মাইক্রো ক্যাপ কোম্পানির অবস্থা তো আরও খারাপ ছিল। এর জন্য তোমরা দেখে থাকবে যে লকডাউনের সময় স্মল ক্যাপ, মিড ক্যাপের তুলনায় লার্জ ক্যাপ কম পড়েছিল। এই ধরনের পরিস্থিতি যখন আসে তখন কোম্পানির কাছে রিজার্ভ করা টাকাই কিন্তু কাজে লাগে। কোম্পানির কাছে যত বেশি টাকা রিজার্ভ করা থাকবে, কোনো কঠিন পরিস্থিতি এলেও সেটা সামাল দেওয়া যাবে। 6 নম্বর পয়েন্টে বলবো ভ্যালুয়েশন। বন্ধুরা, আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করতে যাব সেই কোম্পানিটির ভ্যালুয়েশন আমাদের অবশ্যই যাচাই করা উচিত। এখানে তোমাদের একটি কোম্পানির উদাহরণ দিয়ে বলি। কোম্পানির নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রেল বিকাশ নিগম। যদি এই কোম্পানিটির কথা বলি, 2019 সালে কোম্পানিটি শেয়ার বাজারে লিস্ট হয়েছিল, তখন শেয়ার প্রাইস ছিল 19 টাকার কাছাকাছি। আজ কোম্পানির শেয়ার প্রাইস কত চলছে? 264 টাকায় চলছে। তাহলে বন্ধুরা, সবাই কি আমরা 19 টাকায় শেয়ারটা কিনতে পেরেছিলাম? কেউ মনে করো এই জায়গাতে শেয়ারটা কিনেছিল 141 টাকায়, কেউ বা আবার এই জায়গায় শেয়ারটা কিনেছিল 301 টাকায়, আবার অনেকে একদম ওপরে এই জায়গায় 613 টাকা দিয়ে কিনে রেখেছে। কিন্তু এখন শেয়ার প্রাইস নিচে নেমে গেছে 264 টাকায়। এখানে আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যদি কোম্পানির বিজনেস দেখে ইনভেস্ট করে থাকো, যদি তোমাদের মনে হয় আগামী 5-10 বছর কোম্পানির বিজনেস গ্রোথ ভালো, তাহলে শেয়ার প্রাইস বেশি দামে কিনলেও অসুবিধা নেই। কিন্তু তার জন্য তোমাদের মার্কেটে ধৈর্য রাখতে হবে। কেননা বন্ধুরা, রেল ভারতবর্ষে অনেক জায়গায় পৌঁছাতে পারেনি। রেলের ইনফ্রাস্ট্রাকচার, রেল লাইন, প্ল্যাটফর্ম, রেল কোচ, মডিফিকেশন, এখনও অনেক কিছু রেলের উন্নতি করার বাকি আছে। ফলে রেল সেক্টরের গ্রোথ ভবিষ্যতে উজ্জ্বল। বন্ধুরা, তোমরা যদি ভোডাফোন কোম্পানির চার্ট দেখো তাহলে দেখবে 82%-এর বেশি ক্র্যাশ হয়ে গেছে। আমরা সবাই জানি ভোডাফোন একসময় কোম্পানি কত ভালো ছিল। আমরা একসময় ভোডাফোনের কানেকশান ব্যবহার করে এসেছি, কিন্তু আমরা জানি রিলায়েন্স জিও আসার পর ভোডাফোন কোম্পানির কাস্টমার আস্তে আস্তে জিওতে শিফট হতে থাকে।
ভোডাফোন কোম্পানির বিজনেস গ্রোথ বলে আর কিচ্ছু নেই। কোম্পানি এখানে স্ট্রাগল করছে। বন্ধুরা, এখানে অনেকে শেয়ার প্রাইস কম দেখে ইনভেস্ট করে। তাহলে বন্ধুরা, যতটুকু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সব তোমাদেরকে বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো নমস্কার।